প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন অ্যালবার্ট স্বপন ভাই। তিনি সদ্য এনক্লেস পরীক্ষায় পাশ করেছেন। তিনি বর্তমানে কুয়েতের একটি সরকারি হসপিটালে অ্যাজ এ নার্স কর্মরত আছেন। আমরা আজকে তার কাছ থেকে জানব তার এনক্লেস পরীক্ষার জার্নি সম্পর্কে। শারিফ জার্নি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ধন্যবাদ শরীফুল, তোমার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম। আপনি এনক্লেস এক্সামের জন্য কিভাবে প্ল্যানিং ও প্রস্তুতি গ্রহণ করেছিলেন? প্রশ্নটা খুবই কনফিউজিং কোশ্চেন। মানে এটা তো আসলে একটা বড় জার্নি। তো আমি সংক্ষেপে শেয়ার করি। প্ল্যান আসলে করা ছিল অনেক আগে থেকেই। আমি সত্যি বলতে 2020-21 এই সময় থেকেই প্ল্যান করা শুরু করি। যদিও এটা আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল, যখন আমি নার্সিং আসি, গ্র্যাজুয়েশন শেষ হবে সেই সময় থেকেই প্ল্যান ছিল। কিন্তু একদম নড়েচড়ে যদি বসতে বলো, তাহলে আমি শুরু করেছিলাম তোমার 2021 সালে, যখন কোভিডের সময়টা আসে। এবং আমার টার্গেট ছিল যে আমি একেবারে ফাউন্ডেশনটা এখান থেকে শুরু করব, এবং আমার যেখানে ল্যাকিং আছে সেখানে ল্যাকিংগুলো আমি প্রথমে পূরণ করব। তারপর আস্তে আস্তে নিজের রিফ্লেকশনগুলো দেখব। এরপর আস্তে আস্তে আমি টার্গেট করিনি আসলে আমি কখন পরীক্ষা দিব। তো এখান থেকেই শুরু, প্ল্যান বলতে পারো, হালকা করে প্রস্তুতি। এরপরে আমি আসলে বেসিক্যালি সময়টা কাজে লাগিয়েছি যখন আমি কুয়েতে আসি। তখন আমি একটা স্পেয়ার টাইম, তোমরা সবাই জানো, একটা স্পেয়ার টাইম ছিল আমাদের জন্য। এই সময়টাতে আমরা জয়েন করিনি বিভিন্ন কারণে। এই সময়টাকে আমি আসলে খুব কাজে লাগিয়েছি, খুব সাইলেন্টলি। এবং আমার খুব ভালো লাগে ভাবতে যে আমি প্রসেসটা তখন কোনো রকম প্রসেস শুরু করিনি, একেবারে কন্টেন্ট স্টাডির মধ্যে দিয়ে শুরু করি, কোনো কোশ্চেন সলভ করিনি। এরপরে মোটামুটি এখানেও 6 মাস চলে গেল। এখানেই মূলত আমার প্রস্তুতির মূল ভিত্তিটা শুরু হয়। এরপরে যখন হসপিটাল আমরা জয়েন করি, তখন আমি পেপার ওয়ার্কের কাজ শুরু করি। বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিতে শুরু করি যে কীভাবে পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করা যায়, এবং স্টেট চুজ করার কিছু ব্যাপার স্যাপার এখানে থাকে। তো আমি বাই দ্য টাইম বিং আমি পরবর্তীতে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়াতে চুজ করি, মানে সুইচ করি আর কি। ওই সময় বেশ কিছু প্রসেস আমাকে চেঞ্জ করতে হয়েছে, বেশ কিছু প্ল্যান আমাকে চেঞ্জ করতে হয়েছিল। আর তারপরে বিভিন্ন রকমের স্টেপগুলো আমি ফলো করতে শুরু করি, আমরা আসবো সামনে। আর তখন আমি পেপার ওয়ার্কের কাজগুলোকে শুরু করি সিজিএফএনএস এর জন্য। মোটামুটি 1 বছর টার্গেট করে নিয়ে আমি এর মধ্যে আমার সমস্ত প্রিপারেশন, যা কিছু প্রিপারেশন দরকার আমি শেষ করে ফেলেছি। বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো আমি শেষ করে ফাইনালি জার্নিটা শেষ করলাম। আমরা যারা নার্সিংয়ে আছি তারা এনক্লেস সম্পর্কে অনেকেই আগ্রহী। তবে একটি কমন প্রশ্ন এবং সবার মধ্যে কিউরিসিটি কাজ করে, এনক্লেসের A to Z প্রসেসটা কীভাবে, এই বিষয়ে যদি আপনি স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু ধারণা দিতেন। আসলে এনক্লেক্সের যে স্টেপগুলো সেটা ডিপেন্ড করে যে আমি কোন স্টেটের জন্য পরীক্ষা দিব বা কোথায় জন্য অ্যাকচুয়ালি প্রিপারেশন নিচ্ছি, সেটা ডিপেন্ড করে। কিন্তু মূল প্রস্তুতির যে ভিত্তিটাই সেটাই তৈরি হয় যে আমি কন্টেন্ট লার্নিং থেকে শুরু করে প্রথমে তো আমি তো ডিটারমাইন্ড হলাম না, নিজের মাইন্ড স্থির করলাম যে আমি পরীক্ষা দিব। এখানে একদম ফুল ডিটারমিনেশন নিয়ে স্টার্ট করতে হয়। আমি যদি হাতে 6 থেকে 7 মাস সময় রাখি, হ্যাঁ অ্যাটলিস্ট, তখন আমার এখানে প্রথম কিছু ব্যাপার আসে, আমি স্টেট চুজ করি যে কোন স্টেটে আমি পরীক্ষা দিব। এবং ওই স্টেট সম্পর্কে আমার পুরোপুরি ধারণা থাকতে হবে যে আমি সেই স্টেটের জন্য আসলে কী কী স্টেপগুলো দরকার, কী কী প্রসেস রয়েছে, সেটা খুবই স্পেসিফিক সেই নির্দিষ্ট স্টেটের জন্য। বা আমি বহুবার বিভিন্ন জায়গায় বলেছিলাম যে ইউএসএর 50 স্টেটসে হচ্ছে 50 ডিফারেন্ট ক্রাইটেরিয়া। তো এই কথাটা আমি এমনি বলি না, এটা অনেক নিজে এগুলো এক্সামিন করে যখন পেলাম, তো তখন থেকেই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করতে শুরু করি। তো ওভারঅল যদি একটা কমন স্টেপগুলো যে আমরা বলি, তাহলে হচ্ছে প্রথমে যখন আমি সেলফ ডিটারমাইন্ড হলাম যে আমি পড়তে শুরু করবো, আমি এনক্লেক্সের জন্য আমি ক্যাপাবল, আমি পারবো, তখন শুরু করতে হয় কন্টেন্ট লার্নিং। এটাও ডিপেন্ড করে আমি কতটুকু পড়াশোনা করেছি, আগের বেসিক কেমন ছিল সেটা এখান থেকে। দেন আসবে হচ্ছে আমি পেপার ওয়ার্কের কাজ। আমাকে জানতে হবে সেই স্টেটে কি আইএলটিএস এর দরকার আছে কিনা, বা সেই স্টেটে কি মানে কত স্কোর দরকার আছে আইএলটিএস এর আগে, সিজিএফএনএস এর দরকার আছে কিনা, মানে সিএস রিপোর্ট ভেরিফিকেশন যেটাকে বলা হয় সেটা দরকার আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কোনো স্টেটে লাগে। সেক্ষেত্রে আমি বহুবার ব্যাপারগুলো আলোচনা করেছিলাম বিভিন্ন জায়গাগুলোতে, সবাই যখন প্রশ্ন করে। তো আমি যদি এটাকে একটা স্টেপ হিসেবে নিই যে সিজিএফএনএস শেষ, সিএস ইভ্যালুয়েশন চলছে, এর মধ্যে পুরোপুরি প্রস্তুতিটা গ্রহণ করতে হয়। কোশ্চেন সলভ, মাঝে মাঝে মক এক্সাম, সিইটি এক্সাম যেটাকে বলা হয়, ক্যাট এক্সাম, এই এক্সামগুলো তখনই কমপ্লিট করে ফেলতে হয়।
এবং আমি যখন সিএস রিপোর্টটা হাতে পেয়ে গেলাম, আরও একটা স্টেপ শেষ হয়ে গেল। এর মধ্যে আমি পিয়ারসন ভিউতে আমার লোকেশন চুজ করতে হবে। যেমন আমার জন্য সুইটেবল যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া, যদি ফিলিপিন বা ম্যানিলাতে হয় তো সেক্ষেত্রে আমি সেটাও চুজ করতে পারি। তার মানে হচ্ছে আমি এক্সাম লোকেশন চুজ করবো এবং পিয়ারসনে অ্যাপ্লিকেশন করব। তো এখানে একটা বিষয় থাকে, অ্যাপ্লিকেশন যখন আমরা করি পিয়ারসনে, এটা শুধু রেজিস্ট্রেশন করে রাখা, বাট এক্সামের অ্যাপ্লিকেশন নয়। এটা তখনই করতে হয় এক্সামের অ্যাপ্লিকেশনটা যখন বোর্ড আমাকে এটিটি দিবে। কারণ যখন সিজিএফএনএস শেষ হলো তখন আমাকে ওয়েট করতে হবে এটিটির জন্য, কারণ সিজিএফএনএস এর কাজটা হচ্ছে এই রিপোর্টটাকে আমার যে রেসপন্সিবল স্টেট সেখানে তারা এই রিপোর্টটাকে সাবমিট করবে এবং সেটা ইভ্যালুয়েট করতে তারা 4 থেকে 6 সপ্তাহ সময় নেবে খুবই নর্মালি। এবং এই সময়ের মধ্যে আমার কাজ হচ্ছে আমি পিয়ারসনে অ্যাপ্লিকেশনটা করে রাখলাম, রেজিস্ট্রেশনটা। এখানে একটা পেমেন্ট আছে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি যে পেমেন্ট কতটুকু। তো এই ক্ষেত্রে ওয়েট করতে হবে যখন বোর্ড আমাকে এটিটি দিবে। একই সাথে এই এটিটি মানে অথরাইজেশন টু টেস্ট এটিটি বলা হয়, এই এটিটি ওরা পিয়ারসন ভিউকেও পাঠাবে। তো পিয়ারসন যখন এই এটিটিটা রিভিউ করবে ওরা তখন আমাকে একটা প্রপোজ দিবে, যে না একটা প্রপোজাল করবে যে আমি এটিটি রিসিভ করছি, নাও ইউর অথরাইজ টু টেস্ট। ওকে, এই সময় আমাকে এক্সামের রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। এখানে $200 পেমেন্ট আছে, এই পেমেন্টটা দিয়ে আমি এক্সাম ডেট নিব, এক্সাম লোকেশন চুজ করব। বাকি যে প্রসেসগুলো এগুলো নিজের, কোথায় ভিসা অ্যারেঞ্জ করব, কিভাবে যাব, সেগুলো অনেক বড় ব্যাপার স্যাপার আছে, এগুলো নিজেরাই ঠিক করতে পারি আমরা। তো এটা একটা প্রসেস গেল। দেন আর কি নিজের হোটেল বুকিং ম্যানেজমেন্ট সবকিছু ঠিকঠাক করে এক্সামটা দিয়ে আসা, এই আর কি, দেন রেজাল্ট পাওয়া। আমরা এইমাত্রই আপনার কাছ থেকে জানতে পারলাম ইউএসের বিভিন্ন স্টেটে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্ট, কোথায় সিজিএফএনএস লাগে, কোথায় লাগে না, এবং কত স্কোর লাগে, এ ব্যাপারে যদি আমাদেরকে একটু বিস্তারিত ধারণা দিতেন। একটু আগে আমি মেনশন করেছিলাম যে সিজিএফএনএস এর ব্যাপারটা এবং ডিফারেন্ট স্টেটে যে ডিফারেন্ট ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া বলতে আসলে এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বোঝায় প্রথমত। কোনো স্টেটে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ওরা এক্সামের আগেই চায়, মানে প্রায়োর টু দ্য এক্সাম। তো কিছু স্টেটে আছে ডিরেক্টলি আমরা ইনফ্লেক্স দিতে পারি এবং খুবই ইজিলি প্রসেসগুলো করা যায়। যেমন নিউ ইয়র্ক খুবই ট্রেন্ডিং এখন, সবাই খুব ইজিলি নিউ ইয়র্কের জন্য চুজ করতেছে। কেন? কারণ হচ্ছে নিউ ইয়র্কে এই সিজিএফএনএস বা ক্রিডেনশিয়াল ইভ্যালুয়েশন যে ব্যাপারটা, এটা এক্সামের আগে দরকার হয় না একদমই। এখানে ওরা ওদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে, আমি পরে আসবো ব্যাপারগুলোতে। তো ওরা যেটা করে এই ক্রিডেনশিয়ালের ছাড়াই ওরা এক্সামের জন্য প্রিপেয়ার করে। এই নিউ ইয়র্কের সাথে টেক্সাস আছে, সাথে আরও কিছু স্টেটের কথা যদি আমি বলি, যেমন ফ্লোরিডাতে ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চায়, বাট আজকাল ওরা সিজিএফএনএস চায় না। তো এরকম কিছু স্টেটে এরকম ডিফারেন্ট কিছু ট্রেন্ড আছে, যেমন ওরা এই জিনিসগুলো এভাবে ওরা চায়। যেমন সিজিএফএনএস চাইতে পারে অথবা আইএলটিএস চাইতে পারে। আমি যদি বলি কমপ্লিটলি একটা কোশ্চেন, যে অনেকে বলে যে ভাইয়া আইএলটিএস ছাড়া যদি আমি সরাসরি এন্ট্রান্স দিতে চাই তাহলে কোন স্টেটগুলো চুজ করব। সেক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। তো ওই স্টেটের জন্য ওদেরকে কি স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। যেমন আমি একটু আগে নিউ ইয়র্কের কথা বললাম, নিউ ইয়র্ক যেটা করে ওরা আইএলটিএস এর কথা বলে না, ওরা ক্রিডেনশিয়ালের কথা বলে না, মানে ইসিএস এর কথা বলে না। ওদের নিজস্ব দুটো কোর্স রয়েছে, এই দুটাকে বলা হয় ম্যান্ডেটরি কোর্স। এই ইনফেকশন কন্ট্রোল এবং চাইল্ড অ্যাবিউজ, এই দুটো কোর্সের পরে ওরা হচ্ছে এক্সামের জন্য এলিজিবিলিটি দিয়ে দেয়। যদি এটা কোর্সে ম্যান্ডেটরি বলতে এরকম না যে এক্সামের আগেই দিতে হবে, এরকম না, এটা যে কোনো সময় দেওয়া যায়। ওরা যেটা করে, যেটা ফর্ম আছে, যেটা ফর্ম 2F 3F ফর্ম, ওরা ভেরিফিকেশনের পরবর্তীতে ওরা ভেরিফাই করার পর, অর্থাৎ নার্সিং কাউন্সিল এবং কলেজ বা ইনস্টিটিউট থেকে একটা ভেরিফিকেশন করার পরে ওরা এক্সামের এলিজিবিলিটি দিয়ে। এটা নিউ ইয়র্কের ক্ষেত্রে খুবই সহজ হলো। একই সাথে টেক্সাসও এই কাজটা করে। টেক্সাসের ক্ষেত্রে যেটা হয় খুবই কমন, ওরা কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চায় না। ওরা চায়, ওদের নার্সিং জারিসডিকুলেন্স একটা কোর্স রয়েছে, একেবারেই এই কোর্সটা শেষ করার পরে ওরা সরাসরি এক্সামের জন্য এলিজিবিলিটি দিয়ে দেয়। যদি আইএলটিএস ছাড়া কোনো স্টেটের কথা বলা হয় সেক্ষেত্রে আমি বলবো মন্টানা একটা স্টেট রয়েছে, ভার্জিনিয়া, তারপরে রয়েছে সাউথ ডাকোটা, ঠিক আছে, মিশিগান। এই স্টেটগুলোতে ওরা কখনো আইএলস চায় না, ডিরেক্টলি এক্সাম দেওয়া যেতে পারে। যদি আইএলস দেওয়া যায় এরকম একটা স্টেটের কথা বলি তাহলে আমার স্টেট, এবং আইএলস লাগবেই, এবং সাথে ওভারঅল 6.5 স্কোর এবং স্পিকিংয়ে 7, যেটা সিজিএফএনএস এর ভিসা স্ক্রিনিংয়ের সময় লাগে। সেই স্কোরটা ওরা এক্সামের আগেই চায়, কারণ ক্যালিফোর্নিয়া খুবই ক্লিন ইংলিশ স্পিকিং একটা স্টেট, ওরা চায় এটাকে আগে ক্লিয়ার করতে। দেন এক্সামের বাকি যে প্রসেসগুলো আমি আগেই মেনশন করেছি ওগুলো আসবে।
ওগুলো ফলো আপ ওরা করে। এখানে আরও কিছু ব্যাপার আছে, কোনো কোনো স্টেট শুধুমাত্র এই আইএলটিএস বা সিজিএফএনএস না, এখানে ফিঙ্গারপ্রিন্টিংয়ের ব্যাপার আছে। যেমন আমার স্টেট ফিঙ্গারপ্রিন্টিং ওরা আগেই চাচ্ছিল, এবং ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেকটাও আগে থেকে আমার করে নিতে হয়েছে। দেন আসলো এক্সামের জন্য এলিজিবিলিটি, যেটা তার আগে আমাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইস্যু করার জন্য ফিঙ্গারপ্রিন্টিংও দিতে হয়েছিল। তো এরকম যদি এরকম সাথে আরও একটা স্টেটের কথা বলা হয়, তাহলে আমি বলবো শিকাগো বা মিনেসোটা, এই স্টেটগুলোতেও হচ্ছে ওরা চায় যে আমরা আগে থেকেই, এবং কলোরাডো আরেকটা স্টেট খুবই ট্রেন্ডিং এবং ভালো স্টেট, এরাও চায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির পরবর্তী যে সাথে যে প্রসেসগুলো রয়েছে সিজিএফএনএস, সিএস, এগুলো ওরা কমপ্লিট করতে বলে। তো এরকম বিভিন্ন স্টেটে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এবং এক্সাম পরবর্তীতেও ওরা বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া ওরা ফলো করে। প্রিয় দর্শক, আমরা এইমাত্র জানতে পারলাম ইউএসের বিভিন্ন স্টেটে বিভিন্ন ক্রাইটেরিয়া সম্পর্কে। তবে অনুষ্ঠানের এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এনক্লেস এক্সামের আগে বা পরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা, বিশেষ করে আইএলস এবং এর সাথে আমরা ওইটি করতে পারি কিনা, এবং সিজিএফএনএস এর প্রসেসটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে আরেকবার বলতেন। খুবই চমৎকার এবং ইম্পর্টেন্ট কোশ্চেন শরীফ। এক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ব্যাপারটা এখানে শুধু আইএলটিএস নয়, এখানে দেওয়া যেতে পারে টোয়েফল, দেওয়া যেতে পারে ওইটি, দেওয়া যেতে পারে পিটিই বা পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, এবং রিসেন্টলি ওরা মিশিগান ইংলিশ টেস্ট যেটা বলা হয় এমইটি, এটাও অ্যাকসেপ্ট করে। তো এই কয়েকটা জিনিস আমরা যদি কয়েকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের এখানে ব্যাপার রয়েছে, এগুলো যদি করতে পারি যে কোনো একটা, ওরা এটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু এখানে ব্যাপার রয়েছে কোন স্টেটে কোনটা অ্যাকসেপ্ট করে। যেমন আইএলটিএস সমস্ত স্টেটে অ্যাকসেপ্ট করবে এবং সব জায়গায় স্কোর সেম। পিটিইতে সমস্ত স্টেটে এটা অ্যাকসেপ্ট করবে। টোয়েফল সমস্ত স্টেটেই ওরা অ্যাকসেপ্ট করবে, কোনো সমস্যা নেই। বাট ওইটি এবং যেটা বললাম মিশিগান ইংলিশ টেস্ট, এগুলো সমস্ত স্টেটে ওরা অ্যাকসেপ্ট করে না। এগুলো স্টেট টু স্টেট ভ্যারি করে যে কোন স্টেটে ওরা এটা অ্যাকসেপ্ট করবে। তো সেক্ষেত্রে আমার কমফোর্টেবল কোনটা সেটা ইম্পর্টেন্ট, এবং একই সাথে আমি কোন স্টেটে এবং ওরা সেটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা ইম্পর্টেন্ট। দেন আসলাম আমরা সিজিএফএনএস। সিজিএফএনএস কিন্তু কোনো টেস্ট নয়, এটা হচ্ছে একটা ভেরিফিকেশন প্রসেসের জন্য একটা অর্গানাইজেশন, যেটাকে বলা হয় কমিশন অফ গ্র্যাজুয়েশন ফর ফরেন গ্র্যাজুয়েট নার্সেস, সিজিএফএনএস। এই একটা অর্গানাইজেশন যেটা দুই ধরনের কাজ করে থাকে। একটা হচ্ছে সিজিএফএনএস যে ভেরিফিকেশন একটা প্রফেশনাল কারণে, যেটা আমরা রেজিস্টার্ড নার্স হয়ে যেতে চাচ্ছি ইনক্লেক্স দিয়ে, এটাকে বলা হয় প্রফেশনাল ভেরিফিকেশন। আরেকটা হচ্ছে একাডেমিক ভেরিফিকেশন, যেটা হয় আমি স্টুডেন্ট পারপাসে যদি যেতে চাই, ওরা আমার স্টুডেন্ট যাওয়ার আগে, স্টুডেন্ট হিসেবে যাওয়ার আগে যে ভেরিফিকেশনটা করবে, এটাকে বলা হয় একাডেমিক ভেরিফিকেশন। সো বলা বাহুল্য যে আমরা অলরেডি প্রফেশনালের কথা উল্লেখ করলাম। তো আমার ক্ষেত্রে বা যারা ইনক্লেক্স দিবে তাদের জন্য প্রফেশনাল ভেরিফিকেশনটা ওরা করবে। সর্বনিম্ন 6 মাস সময় লাগে, সর্বোচ্চ 1 বছর লেগে যায়। এর আগের মুহূর্তে সিজিএফএনএস যেটা করে, ওরা আমার সমস্ত ক্রিডেন্সিয়াল, মানে আমার যত সার্টিফিকেট রয়েছে হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে আমার পাসপোর্ট বা ডকুমেন্ট থেকে, আইডেন্টিটি ডকুমেন্ট যেটা, সেখান থেকে ভেরিফিকেশন ওরা স্টার্ট করে। এবং সেখান থেকে শুরু করে আমাদের যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা, যদি বিএসসি নার্সিং হয় বিএসসি, পোস্ট বেসিক থাকলে পোস্ট বেসিক, যা যা সার্টিফিকেট আছে, ইভেন অনেকের কার্ডিয়াক নার্সিং বা রেনাল নার্সিং এরকম স্পেশাল এরিয়াগুলো থাকে, সেই ডিপ্লোমা যদিও থাকে এটাও তারা ভেরিফাই করে। মোট কথা আমি সিজিএফএনএসে যা যা সাবমিট করব, আমাকে মেন্টালি এবং সব কিছু সেট আপ থাকতে হবে যে সেই প্রিপারেশনগুলো আমার আছে, যে আমি ভেরিফাই করাতে পারবো। আমি তথ্য দিলাম বাট সিজিএফএনএস ভেরিফাই করলো না, তাহলে সিজিএফএনএস এর রেসপন্সিবিলিটি এটা না। তো এটা কি হয়, এটা আমাকে সাবমিট করতে হবে পেপারগুলো। অ্যাপ্লিকেশন করার পর একটা নির্ধারিত ফর্ম দিবে, সেই ফর্মগুলোকে পূরণ করে আমার কাজ, আমি যাবতীয় অ্যাটাচমেন্ট সহ এই পেপারগুলোকে আমার দায়িত্বে আমি ডিএইচএল-এর মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে সিজিএফএনএস-এ পাঠাবো। ওরা এটা ভেরিফাই করবে, কোনো থার্ড পার্টি দিয়ে না, ডিরেক্টলি অথরাইজড যে পার্সন, তার সঙ্গে ইনস্টিটিউট, কলেজ বা ইউনিভার্সিটি যেখানে হোক তারা কাজ করবে। ইভেন নার্সিং কাউন্সিলও তারা ডিরেক্টলি ভেরিফিকেশনে কাজ করবে, এবং একটা নির্ধারিত সময়ের পরে তারা, নির্ধারিত সময়ের মধ্যে তারা হচ্ছে এই ভেরিফিকেশন রিপোর্টটা দিবে। এই রিপোর্টটাকে বলা হয় ক্রিডেনশিয়াল ইভ্যালুয়েশন সার্ভিস বা সিএস। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যারা বর্তমানে কুয়েতে অ্যাজ এ নার্স কর্মরত আছি এবং বাংলাদেশে যারা রয়েছি, তারা কিভাবে এনক্লেক্স এক্সাম প্রিপারেশন নিতে পারে? কুয়েতে যারা রয়েছে, আমি মনে করি যে এটা একটা পারফেক্ট সময়। কারণ হচ্ছে
আমরা যে কন্ট্রাক্ট সময়ের মধ্যে আছি, যে কন্ট্রাক্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু অলরেডি 2 বছরের কাছাকাছি। আমি যদি ধরি যে আমি 3 বছর থাকবো বা আমার চলে যাওয়ার সময় হয়ে আসতেছে, আমি এখান থেকে কিছু স্টার্ট করতে চাই, তাহলে আমি মনে করবো এটা একটা পারফেক্ট টাইম। তো এখনই শুরু করা উচিত, সেটা হোক এনফ্লেক্স বা হোক যা কিছুই হোক, আইআইটিএস, ওইটি, এখনই শুরু করা উচিত। আমার জানার মতো মনে হয় অনেকে শুরু করেছে অলরেডি, তো খুবই অ্যাপ্রিসিয়েটেড। তো এখন থেকে যদি আমি শুরু করি, যদি নতুন করে, তাহলে একেবারে সমস্ত ধারণা নিয়ে এনফ্লেক্স সম্পর্কে, মানে এনফ্লেক্স সম্পর্কে, আইএলটিএস সম্পর্কে, ওইটি সম্পর্কে এখন থেকে প্রিপারেশন নিয়ে আমি সমস্ত ম্যাটেরিয়াল যা যা লাগে আমি কালেক্ট করলাম। কালেক্ট করার পরে এখান থেকে শুরু করা যেতে পারে, এবং সর্বোচ্চ টার্গেট করলে 6 মাস 7 মাস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, টাইম ফ্রেমের মধ্যে আমি মনে করি এটা সম্ভব শেষ করা। তো আমি স্পেসিফিকভাবে কারোর জন্য বলতে চাচ্ছি না যে কে কী করবে, সবার একটা আলাদা টার্গেট থাকে। তো যে যেটাই করুক, আমার মেসেজটা হচ্ছে এখনই পারফেক্ট টাইম। স্পেশালি আমি যদি বলি যারা ক্লিনিকে রয়েছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট সময় হাতে, কারণ খুবই প্লাস পয়েন্ট তাদের জন্য, তাদের নাইট শিফট নেই। এবং এক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি যারা হসপিটালে রয়েছে, যারা মেডিকেল সার্জিক্যালে আছে বা ক্রিটিক্যাল কেয়ারগুলোতে কাজ করে, তাদের জন্য কিন্তু মানে সময় নেই বললেই চলে। তারপরে এর মধ্যে থেকেই আপনাকে আপনার ক্যারিয়ার প্ল্যান চুজ করতে হবে, এবং কিভাবে নিজেকে বিল্ড আপ করতে হবে সেটা আজকে থেকেই শুরু করতে হবে। তো স্পেসিফিকভাবে ক্লিনিক হোক, হসপিটাল হোক, সেটা ব্যাপার না, বাট শুরু করা উচিত এখনই, আমি মনে করি। আপনার কাছ থেকে এক্সামের ধারণা পেয়ে সত্যি কনফিডেন্ট ফিল করতেছি। সো আমি আরেকটু ব্রিফলি জানতে চাচ্ছি, অ্যাকচুয়ালি এনফ্লেক্স এক্সামের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে। আমি আসলে বোঝাতে চাচ্ছি, আমরা বাংলাদেশে যেমন এক্সাম দিয়ে এসেছি, লাইক লাইসেন্সিং এক্সাম। সো প্রশ্নগুলো কি মুখস্থ নির্ভর প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, শর্ট প্রশ্ন হয়ে থাকে, নাকি সিনারি বেস প্রশ্ন হয়ে থাকে? আপনি যদি এনফ্লেক্স এক্সামের প্রশ্ন সম্পর্কে আমাদের একটু ধারণা দিতেন। এনফ্লেক্সের জন্য, এনফ্লেক্স নিজেই একটা এক্সাম, যেটা কাউন্সিল এক্সাম বলা হয়। আমাদের যেমন কম্প্রিহেন্সিভ এক্সাম, এরকম ইউএসএর জন্য, এটা শুধু ইউএসএ না, এটা কানাডা, ইউএসএ এবং অস্ট্রেলিয়া, এই দেশগুলোর জন্য এনফ্লেক্স হচ্ছে একটা এক্সাম যেটা লাইসেন্সিং এক্সাম। আমাদের দেশে যেমন কম্প্রিহেন্সিভের পর আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়, এই এনফ্লেক্সের পরেও আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়। যদি কোশ্চেন হয় যে কী ধরনের কোশ্চেন আসে, জ্ঞানমূলক কিনা বা কী ধরনের কোশ্চেন আসে, সেক্ষেত্রে আমি বলবো সরাসরি কোনো জ্ঞানমূলক প্রশ্ন এখানে নাই, যেমন কনসেপ্ট বেস কোশ্চেন নাই, যেমন ডিরেক্ট কোনো কোশ্চেন নাই, এটা সায়েন্স সিমটম এটা হলে কীরকম হয়, এই ধরনের কোশ্চেন এখানে আশা করা যাবে না। সিনারিও বেস তো অবশ্যই থাকবে, কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল থিঙ্কিং করা এবং ক্লিনিক্যাল জাজমেন্ট করা যায়, এই ধরনের কোশ্চেনগুলো এখানে থাকবে। যেমন ডিরেক্ট কোনো সায়েন্স সিমটম না দিয়ে সেখানে থাকতে পারে হচ্ছে এই জিনিসগুলো, ফিচারগুলো আছে, আমাকে ডায়াগনোসিস করতে হবে যে কোন ধরনের ডিজিজ, এরকম টাইপের প্রশ্ন থাকে। শুধু ডিজিজ না, অ্যাকচুয়ালি এনফ্লেক্সের কোশ্চেনটাকে সমস্ত নার্সিংয়ের যে সিলেবাস, যে কারিকুলাম, সেগুলোকে 7টা বা 8টা ক্লায়েন্ট নিড এরিয়াস বলা হয় এগুলোকে। এই প্রতিটা ক্লায়েন্ট নিড এরিয়াস যে হয়, এই এরিয়াগুলোতে কোশ্চেন হয়। যেমন আমি যদি এক্সাম্পল দিই, বেসিক কমফোর্ট অ্যান্ড কেয়ার, এটা একটা ক্লায়েন্ট নিড এরিয়া। এরপর আছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, এখানে হয় ডিজিজ প্রসেসগুলো বা ফিজিওলজিক্যাল যে প্রসেস আমাদের ডিজিজের এবং শরীরের রেসপন্সগুলো কি, এগুলো হয় এই ক্রাইটেরিয়ার মধ্যে। এরপরে অবশ্যই সেফটি অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, সেফটি অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয়। এরপর রিস্ক রিডাকশন, পটেনশিয়াল, সাইকোসোশাল ইন্টিগ্রিটি, এই কোশ্চেনগুলো হয়। এই প্রতিটা ক্রাইটেরিয়া মানে ক্লায়েন্ট নিড এরিয়া, এগুলোতে কোশ্চেন থাকে। যেখানে ফার্মাকোলজি আছে, যেখানে সাইকিয়াট্রিক আছে, এই সব সিলেবাসে যত যাবতীয় কোশ্চেন এই এরিয়াগুলোকে কভার করবে, এবং কোশ্চেন হবে এই এরিয়াগুলো থেকে। আর রিসেন্টলি যেটাকে আমরা এনজিএন এনফ্লেক্স বলি বা নেক্সট জেনারেশন এনফ্লেক্স, এখানে কোনো জ্ঞানমূলক সরাসরি কোশ্চেন তো আসবেই না। সেকেন্ডলি, এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে কেস স্টাডি আলাদা করে পাস করতে হয়। 5 থেকে 6টা কেস স্টাডিও পেয়ে যেতে পারে পরীক্ষা দিতে গেলে। তো প্রতিটা কেস স্টাডি ভালো করতে হয়, এবং কেস স্টাডি মানে একটা ক্লিনিক্যাল জাজমেন্ট। ক্লিনিক্যাল জাজমেন্ট এখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো যখন হয়, তখন আমাকে ডায়াগনোসিস করতে হবে ডিজিজ কি, আমাকে ম্যানেজমেন্ট নিতে হবে, কী কী থেরাপি বা ট্রিটমেন্ট অ্যান্টিসিপেশন করবো অ্যাজ এ নার্স, এখানে এই জিনিসগুলো আসে। তো সেক্ষেত্রে কিছুটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপার থাকে, এবং ক্লিনিক্যাল ডিসিশন মেকিংয়ের যে আপনার বা আমাদের যে ক্যাপাসিটি, সেটা এখানে অবশ্যই দেখাতে হয়। আর ডিরেক্ট কোশ্চেন তো কখনোই থাকে না, অবশ্যই খুবই কনসেপ্ট বেস কোশ্চেন তো অবশ্যই থাকে, বাট এখানে একেবারে নার্সিংয়ের যে আমাদের নলেজটা, সেই নলেজটাকে আমি কীভাবে প্র্যাকটিক্যাল সেটাতে কাজ করতে পারি বা কীভাবে কাজে লাগবে, সেই জিনিসটা এখানে ওভাবেই তৈরি করা হয়।
এভাবেই কোশ্চেনটা সাজানো হয়। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই মুহূর্তে এনক্লেক্স পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পেলাম। তবে আমার একটি জানার বিষয় রয়েছে, সেটা আমি ক্লিয়ার না। সো এটা আমার ধারণা হতে পারে, ইভেন অন্যদেরও ধারণা হতে পারে। এনক্লেক্স এক্সামটা কি শুধু বিএসসি নার্সরাই দিতে পারে, নাকি ডিপ্লোমা নার্সরাও এনক্লেক্স এক্সামটা দিতে পারবে? সেক্ষেত্রে যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতে। খুবই চমৎকার কোশ্চেন শরীফ। আমি জানতাম না যে তোমার নিজেরও ধারণা নেই এই ব্যাপারে। আসলে এটা একদমই বাজে ধারণা, ভুল ধারণা যে ডিপ্লোমা হলে এনক্লেক্স দেওয়া যাবে না, বা বিএসসি হলে এনক্লেক্স দেওয়া যাবে, বা অনেকে পোস্ট বেসিক হলে দিতে পারবো, তার আগে পারবো না, এরকম না। এটা ডিপেন্ড করে কোন কোন স্টেটে আমরা যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। তবে ডিপ্লোমা থেকেও বিএসসি এনক্লেক্স দেওয়া যেতে পারে। শুধু ডিপ্লোমা দিয়ে, যেটা বললাম, যেমন অনেকেই ডিপ্লোমা থেকে সরাসরি পরীক্ষা দিয়েছে অনেক আগে, দিবে আরও সামনে। ডিপ্লোমা হোক বা বিএসসি হোক, কারোর জন্য এনক্লেক্স মানে কোনো বাধা নয়, সবাই পরীক্ষা দিতে পারবে। কিন্তু স্টেট টু স্টেট ভ্যারি করে, যেমন কেউ ডিপ্লোমা নিবে অথবা কেউ বিএসসি নিবে, এরকম ডিপেন্ড করে। শুধু ডিপ্লোমা দিয়ে বেশিরভাগ স্টেটেই কিন্তু রেজিস্টার্ড নার্স হওয়া যায় না, এটা একটা সত্যি কথা। এখানে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স হিসেবে ওরা নেয়, কেউ এলপিএন হিসেবে নেয়, অথবা যদি বিএসসি হয় সেক্ষেত্রে রেজিস্টার্ড নার্স হিসেবে প্র্যাকটিস করা যায়, হোক বিএসসি, পোস্ট বেসিক হোক বেসিক, এটা ব্যাপার না। তবে ডিপ্লোমা হলে কিছু কিছু স্টেট প্র্যাকটিক্যাল নার্স হিসেবে ওরা কাজ করতে দেয়, এই হচ্ছে পার্থক্য। আবার কিছু স্টেটে আমরা একটা ব্যাপার রয়েছে, ডিপ্লোমা হোক বা বিএসসি, যদি নার্সিংয়ের গ্র্যাজুয়েশন 10 বছর কমপ্লিট হয়ে যায়, তাহলে সেই স্টেটের জন্য নির্ধারিত একটা কোর্স রয়েছে, যে ব্রিজিং কোর্সগুলো, এই কোর্সগুলো করার পরে ওরা এনক্লেক্স দিতে পারমিশন দেয়। তার আগে আমি হোক বিএসসি বা হই ডিপ্লোমা, পরীক্ষা দিতে ওরা পারমিশন দিবে না। আমরা জানতে পারলাম এনক্লেক্স এক্সাম দেওয়ার জন্য সাধারণত বিএসসি ক্যান্ডিডেট, ডিপ্লোমা ক্যান্ডিডেট সবাই এনক্লেক্স পরীক্ষা দিতে পারবেন এবং প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তবে ইউএসের বিভিন্ন স্টেটে বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে ডিপ্লোমা একটু রেস্ট্রিকশন থাকবে, এটাই। আর এখন যে বিষয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশে অসংখ্য মেধাবী ডিপ্লোমা ও বিএসসি নার্স রয়েছেন। তারা কিভাবে দেশের বাইরে ক্যারিয়ার গড়ার জন্য কাজ করতে পারে, কিভাবে প্রিপারেশন নিতে পারে, সে ব্যাপারে যদি আপনি পরামর্শ দিতেন। আমাদের দেশে নতুন নার্স বের হচ্ছে, আর অসংখ্য মেধাবী নার্সের মধ্যে রয়েছে। তবে আমি যেটা মনে করি, সবাইকেই একবার করে এর স্বাদটা নেওয়া উচিত এবং নিজেকে পরীক্ষা করে দেখা উচিত যে আসলে আমার লেভেলটা কতটুকু। তারপরেও থাকে, যেমন আমার কতটুকু আমার ক্যাপাসিটি আছে, আমার ক্যাপাবিলিটি কতটুকু, সেটাও ডিপেন্ড করে। তবে সবার জন্য আমার একটা মেসেজ, যেটা আমাদের দেশে হয়ে থাকে, যে আমরা পাশ করার পরপরই নতুন পাশ করে টিচিংয়ে জয়েন করতেছি, বা ক্লিনিক্যালে না থেকে আমরা একাডেমিক সাইডে বেশি ট্রাই করছি, যেমন এমএসএন করতে চলে যাই, পিএইচডি করতে চলে যাচ্ছে, যেটা অন্যান্য দেশগুলোতে এটা হয় না। যেমন আমরা পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার কথা চিন্তা করি, ওরা ক্যারিয়ার বলতেই প্রথমে ক্লিনিক্যাল প্র্যাকটিসটাকে ওরা প্রায়োরিটি দেয়, তারপরে একই সাথে ওরা স্পেশালাইজেশন ডিগ্রিগুলো নেয়, যেমন এমএসএন ডিগ্রি, তারপরে আরও অ্যাডভান্স লেভেলের ডিগ্রিগুলো ওরা নেয়। তো আমাদের দেশের জন্য আমার খুবই একটা আফসোস যে আমরা কেন শুধু একাডেমিক সাইডটা নিয়ে চিন্তা করি, যে আমাকে এমএসএন করতে হবে, আমাকে পিএইচডি করতে হবে। আমি এটার পক্ষে বা বিপক্ষে বলছি না, বাট আমার মনে হয় এটা আমার কাছে বেস্ট অপশন না হলেও হয়। সেক্ষেত্রে হয় কি, একটু ক্লিনিক্যাল সাইডের সাথে আমি থাকলাম রিলেটেড, তারপরে আমি যদি চুজ করি যে আমি আর একটু অ্যাডভান্স ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যাবো, হতে পারে সেটা এনক্লেক্স হতে পারে, আমি যদি ইউকেতে যাই তাহলে সিবিটি কমপ্লিট করলাম, অস্কি দিলাম। তো তারপরে আমি যখন ক্লিনিক্যাল সেট আপে কাজ করার পরে, এরপরে আমি একটা নির্দিষ্ট সময়ের পরে যদি আমি এমএসএনটা করি, তাহলে হচ্ছে আমাদের দেশের জন্য একটা সুবিধা ভালো হবে। তাহলে কি হবে, পরবর্তী প্রজন্ম ভালো টিচার পাবে, ভালো স্কিল্ড নার্স তো তৈরি হবে, এটা প্রথম জিনিস। তারপর ভালো টিচার তৈরি হবে যারা ভালো টিচিং করতে পারবে। তো এটা আমার তাদের জন্য মেসেজ, যে যদি কেউ এটা করতে চায় একাডেমিক সাইডে, সেটাও ভালো। যদি ক্লিনিক্যাল আসতে চায়, স্টুডেন্ট অবস্থা থেকে, যখন স্টুডেন্ট পিরিয়ড থাকে তখন থেকেই, ইন্টার্নশিপ পিরিয়ড থেকে যদি শুরু করি আমরা এনক্লেক্সের প্রিপারেশন, যদি সর্বোচ্চ 1 বছরও ধরি, তাহলে আমার মনে হয় যে এই আনুষঙ্গিক চাকরির পরীক্ষাগুলো যে আমরা দিই, তার সাথে এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে নিলে একেবারে ইনস্ট্যান্টলি পাশ করে বার হওয়ার পরপরই আমরা মোটামুটি এনক্লেক্স হোক এটা ক্লিয়ার করতে পারি। যদি সিবিটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় সবার জন্য এটা ভালো, এবং আমাদের দেশে নার্সিংয়ের জন্য এটা অনেক বড় একটা ভালো স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি করবে, আমি তাই মনে করি। সবারই এটার ব্যাপারে এগিয়ে আসা উচিত। প্রিয় দর্শক,
ইতোমধ্যে আমরা অনেক কিছু জেনেছি অ্যালবার্ট ভাইয়ের কাছ থেকে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য ট্রাই করব। পরবর্তীতে নতুন ভিডিও সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আপনারা শারিফ জার্নি পেজটি ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।